আমরা একটা অন্য ছাদে চলে যাচ্ছি। তা আমাদের মধ্যে আছেন মুকুল সেন। মুকুল সেন গৃহবধূ, বিশিষ্ট বাচিক শিল্পী। তিনি হাওড়া গার্লস কলেজের স্নাতক। গৃহকর্মের ফাঁকে ফাঁকে আবৃত্তি চর্চাটা চালিয়ে যান। কবিতার প্রতি ভালোবাসা থেকে মুকুল সেনের কণ্ঠে শুনব আবৃত্তি। রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কাব্যগ্রন্থের একটি অন্যতম কবিতা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজ শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতেই নাহি হতেই কাহারে দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা করিয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানি চেয়ে নামলে তুমি হেসে। দেখি মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসির লাগি তুমি অকস্মাৎ। আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানে ঘরের উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যারা আজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। ভালো, সুন্দর শুনলাম। আসলে রবীন্দ্রনাথ চাইছে যেখানেই যা দেবে সমর্পণ উজাড় করে দিতে হবে। ভালোবাসা, দেশমাতৃকার প্রতি, মানুষের প্রতি সবই আমাদের উজাড় করে দিতে হবে। এটাই কোথায় বার্তা। এরকমই এক বার্তা নিয়ে আমাদের আসবে, আমাদের সামনে বক্তব্য রাখবে। বক্তব্য ঠিক নয়, রবীন্দ্রনাথকে নিয়ে কথার পসরা নিয়ে এসছেন নন্দিনী অধিকারী। নন্দিনী সারা ভারতের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন, ভ্রমণ বিলাসী, বিদেশেও গেছেন। সে বিভিন্ন জাতি উপজাতি, তাদের জীবন যাপন, তাদের সংস্কার, তাদের সংকল্প, প্রচুর গল্প জানেন এবং আমরা পড়েছি। সেই নন্দিনীর কাছে আজকে শুনবো রবীন্দ্রনাথকে নিয়ে উচ্চারণ, তার প্রতি শ্রদ্ধা। সংকটে সম্পদে সংশয় রবীন্দ্রনাথ। ঠাকুমা তখন মৃত্যু শয্যায়। ধীরে ধীরে সব অনুভূতি বোধহয় লুপ্ত হতে চলেছে। চেতন অবচেতনের কোন স্তরে আছে কিচ্ছুটি বোঝার উপায় নেই। আমি তার বিছানার পাশে গিয়ে দিদি বলে ডাকলাম, কোনো সাড়া নেই। সেদিন নির্মেঘ আকাশ, উজ্জ্বল ঝকঝকে শরতের দিন। শুধু মৃত্যুর কালো মেঘ ঘনিয়ে আসছে একতলায় দিদির ওই ঠান্ডা ঘরটিতে। গাইতে শুরু করলাম, মেঘের পরে মেঘ জমেছে, দিদির প্রিয় গান। ইচ্ছে করে থেমে গেলাম অন্তরের মাঝে। দিদি অস্ফুট স্বরে গেয়ে উঠল, আজ আমি যে বসে থাকি তোমারই আশ্বাসে। আমার চোখে তখন অঝোর ধারা। মৃত্যু পথযাত্রীর কি আশ্বাস হয়ে উঠেছেন রবীন্দ্রনাথ। দিদির প্রিয় গান কি হাত ধরে নিয়ে যাচ্ছে তাকে সেই দূরতম পথে, জানা নেই। তবু আমার কাছে একান্ত মুহূর্ত হয়ে রয়ে গেল দিদির সেই শেষ বেলার মেঘে ভরা বাদল সাজের গান। মুহূর্তকে এমন করে মহা মূল্যবান করতে তিনিই পারেন। তিনি পারেন সরল মনের কাছে সহজ উদাহরণ হয়ে দাঁড়াতে। ক্লাস 8-এর সালমানকে পড়াচ্ছি, নাস্তি বিদ্যা সমং চক্ষুর নাস্তি বিদ্যা সমং বলম।
নাস্তি রাগ সমং দুঃখং, নাস্তি ত্যাগ সমং সুখং। ত্যাগ কি করে সুখের হয় ম্যাডাম? রবীন্দ্রনাথ মনে পড়ল। ত্যাগ নিজেকে রিক্ত করার জন্য নয়, নিজেকে পূর্ণ করার জন্য। ত্যাগ মানে আংশিককে ত্যাগ সমগ্রের জন্য, ক্ষণিককে ত্যাগ নিত্যের জন্য, অহংকারকে ত্যাগ প্রেমের জন্য, সুখকে ত্যাগ আনন্দের জন্য। ভাবছি কি করে বোঝাই ওকে এমন কথা, কতটুকু আমি বা আত্মস্থ করতে পেরেছি এই গভীর বোধ। ম্যাডাম, তুমিও তো অনেক কিছু দাও আমাদের, সেটাও তো ত্যাগ। সদ্য কিশোরের কাছে মিথ্যে মিথ্যে মহান শাস্তে ইচ্ছে করলো না। বললাম, না রে, ওটাকে ত্যাগ বলে না। আমার কিছু বাড়তি জিনিস তোদের দিয়ে দিই, ত্যাগ করা অত সহজ নয়। রবীন্দ্রনাথ যে নাইটহুড নেননি, বইতে লেখা আছে তিনি ব্রিটিশ সরকারের দেয়া উপাধি ফিরিয়ে দিয়েছিলেন, সেটা ত্যাগ? হ্যাঁ, বলতে পারিস। ত্যাগের উদাহরণ খুঁজতে আমাকে আর হাতড়াতে হলো না, আবার আশ্রয় নিতে হলো তাঁর কাছে। জন্মদিনে অবকাশের বৃদ্ধাবাসের মাসিমারা রবীন্দ্রনাথকে রজনীগন্ধার মালায় চন্দনের ফোঁটায় সাজালেন। ছোট্ট এক ফালি বারান্দা সেদিন ধূপের ধোঁয়ায় সুরভিত। নিজেরা কাঁচা কাপড়টি পরে চুল আঁচড়ে ওই সময়টুকুর জন্য ভুলে গেলেন নিজেদের রোগ যন্ত্রণা, বার্ধক্যের হতাশা। কমলা মাসিমা কাঁপা কাঁপা গলায় পাঠ করলেন নির্ঝরের স্বপ্নভঙ্গ। তারাদি শোনালেন কৃপণ কবিতা। বিজন ঘরের নিশীথ রাতে তাঁরই গানে তাকে ওইটুকুই আমাদের শ্রদ্ধা নিবেদন। তিনি যে অনেক অনেক দিয়েছেন আমাদের। শোক সহ্য করে বেঁচে থাকার মন্ত্রটিও যে ঠাকুরের কাছেই পাওয়া। আমাদের দুঃখ রাতের গান তিনি। শিউলি ফোঁটা ভোরের আনন্দে তিনি আমাকে জাগিয়ে তোলেন। আবার কখনো কখনো একলা পথে চলতে চলতে সন্ধ্যের সদ্য ফোঁটা মালতীলতার সুগন্ধে প্রাণ ভরে নিয়ে বিষাদ মধুর সুর বেজে ওঠে মনের মধ্যে। জানিনি কোথায় যাব গো বন্ধু পরবাসী, কোন নিভৃত বাতায়নে। এটা কি নাম দিয়েছে? নামটা কি ছিল? সংশয়, হ্যাঁ, সংশয়ে সংকটে সম্পদে রবীন্দ্রনাথ। সংকটে সবসময় আমরা ওনার কাছে আসতে পারি। এ প্রসঙ্গে আমার একটা শক্তি চট্টোপাধ্যায়ের একটা উদ্ধৃতি মনে পড়ে গেল। একটা জায়গায় লিখছেন, যৌবনের অহংকারে একদিন তাকে আমরা অস্বীকার করেছি, আজ বার্ধক্য এসে দেখলাম তিনি আশ্রয়। ঠিক। আমার ভীষণ লজ্জা করে রবীন্দ্রনাথ, তোমার সামনে দাঁড়াতে খুব লজ্জা করে। তোমার অমন সুঠাম শরীর, পবিত্র মুখ, পাকার শ্যাওলা জড়িয়ে আমার শরীর জুড়ে। আমার ভীষণ লজ্জা করে রবীন্দ্রনাথ। আমার ভীষণ খারাপ লাগে যখন দেখি 25 ঘিরে প্রতিবারের ঘোর প্রহসন, গঙ্গা জলে গঙ্গা পুজোর দারুণ ঠাট্টা, সোনালি ওই ফ্রেমের ফটোয় মালা চন্দন। আমার ভীষণ লজ্জা করে রবীন্দ্রনাথ। তোমাকে রেখেছি শোকেসে এবং ধুলো ঝাড়ি রোজ, একাডেমি চত্বরের হাওয়ায় জেল্লা বাড়াই, ফ্ল্যাট মোবাইল কার ক্যাফে শুধু স্বপ্ন জুড়ে। তোমার স্বপ্ন রবীন্দ্রনাথ বেবাক হারাই। আমার ভীষণ লজ্জা করে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ তোমাকে চাই আমার পূর্ণ চেতন জুড়ে, চাইছি তোমায় প্রাত্যহিকের দিন যাপনের গ্লানির মাঝে, চাইছি তোমায় প্রতিদিনের চলার পথে সকল কাজে। যক্ষ পুরীর কপাট তোমার
ভীষণ কুঠার টুকরো করুক, যক্ষ পুরীর কপাট তোমার ভীষণ কুঠার টুকরো করুক, যক্ষ পুরীর কপাট তোমার ভীষণ কুঠার টুকরো করুক। অনবদ্য গানটা শুনলাম। অনবদ্য এই সঞ্চারী গাইলো আমাদের। সঞ্চারীকে তো সবাই জানে, আমাদের সঞ্চারী একাধারে গায়িকা, অধ্যাপিকা, সুরকার, প্রতিবাদী, সব। তার মিষ্টি ছন্দ, মিষ্টি সুর। গানটি রচনা করেছেন সত্যজিৎ গোস্বামী, আর এই গানটা সুর দিয়েছে সঞ্চারী নিজেই। আমাদের মধ্যে আছে এর বাইরেও ভাস্কর চট্টোপাধ্যায়। ভাস্করের চলাফেরা, ভাস্কর সমাজসেবী, কিন্তু ভাস্করের চলাফেরা ক্রীড়া জগতের প্রশাসকের ভূমিকায়, প্রশাসনিক অঙ্গনে। তিনি বিভিন্ন শ্রীরামপুরের গবেষণামূলক কাজকর্ম, ইতিহাস ঘাঁটা, কোথায় ঘাট, কোথায় মন্দির, কোথায় পুরনো বাড়ি, ভাস্কর চট্টোপাধ্যায় এগুলো করে যাচ্ছেন। সাহিত্য সংস্কৃতিতে তিনি পৃষ্ঠপোষক। ভাস্করের কাছে এখন শুনবো প্রচলিত একটা তথ্যের ওপর নতুন করে আলোকপাতের তার পড়াশুনো। নমস্কার। এমন একটা বিষয়ের উপর কথা বলা, অর্থাৎ রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলা আর 3-4-5 মিনিটের ভেতর, এটা অসম্ভব কাজ। তবু আমাকে অন্য যখন বললেন কিছু বলতে হবে, গলাটা খুব ভেঙে গেছে। তো আমি আলমারি থেকে একটা বই খুঁজলাম, তাতে দেখলাম নিত্যপ্রিয় ঘোষের ক্ষণকালের লীলাস্বদে। তাতে কতগুলো ব্যাপার, কতগুলো বিষয় নিয়ে উনি আলোচনা করেছেন। একটা বিষয় আলোচনা করেছেন যেটা আমার ভালো লাগলো, যে আজকে বলবো বলে ভাবলাম, যে মহাত্মা যে নাম, মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধীর যে নাম মহাত্মা কেন হয়েছিল, বা এই নাম কে দিয়েছিল, এই নিয়ে একটা কথাবার্তা আজ নয়, প্রায় 100 বছর ধরেই চলছে। রবীন্দ্রনাথ দিয়েছিলেন বলেই সকলেই বলেন। সেই ব্যাপারে আমি পড়তে গিয়ে দেখছিলাম, সেই ব্যাপারে আমি কিছু কথা বলতে চাইছি। গান্ধীর মহাত্মা লাভ, এই বলে উনি লিখেছেন, মোহনদাস করমচাঁদ গান্ধীকে মহাত্মা গান্ধী, অন্তত গান্ধীজি না বললে আমরা ধরেই নিই, যিনি গান্ধীকে শুধুই গান্ধী বলছেন তিনি গান্ধীকে পছন্দ করেন না। কিন্তু গান্ধী কিভাবে, কখন থেকে মহাত্মা গান্ধী নামে পরিচিত হলেন, তার কোনো ইশারা আমরা গান্ধীর অসংখ্য জীবনীকারদের কাছ থেকে পাই না। আর যেটা পাই সেটা যথেষ্ট তথ্যভিত্তিকও নয়। গান্ধীর জীবনীকারদের মধ্যে যারা অগ্রগণ্য, তাদের মধ্যে প্যারেলাল, সুশীলা নায়ার, তেন্ডুলকার, বি.আর. নন্দেরা কেউই জানাননি গান্ধীজি কবে থেকে মহাত্মা গান্ধী হয়েছে। আমি একটু অনেক বড়, আমি একটুখানি এগিয়ে যাই কারণ সময়টা কম। একটা চিঠি লিখেছিলেন তো গান্ধীজি এই রবীন্দ্রনাথ ঠাকুর সরোজিনী নাইডুকে। তাতে উনি বলছেন, লন্ডনের গোল টেবিলে কনফারেন্সের সূত্রে গান্ধীর সঙ্গে পরিচিত হলেন। তখন তিনি লিখছেন, soon after his arrival in a published letter the poet Rabindranath Tagore conferred on him the title of a Mahatma, on which the literal meaning is great soul. It is custom among Indians to bestow such distinctions of leaders whom they have admired, and this little was promptly adopted. কিন্তু এই কথাটা কোন চিঠি, এখানে উনি লিখছেন নিত্যপ্রিয়। রবীন্দ্রনাথ চিঠি কাকে লিখেছিলেন, সেই চিঠির কথা সাধারণ লোক জানলো কি করে? সাধারণ লোক জানতে পারে এমন চিঠি রবীন্দ্রনাথ লিখেছিলেন। সেই চিঠিতেই প্রথম গান্ধীকে মহাত্মা গান্ধী বলে উল্লেখ করেছিলেন। সেটা দি ইন্ডিয়ান ডেইলি নিউজ পত্রিকায় ছাপা ছিল 16 এপ্রিল 1919 সালে। অ্যান্ড্রুজ রবীন্দ্রনাথকে এক চিঠিতে গান্ধীর উল্লেখ করেছিলেন মহাত্মা গান্ধী বলে। সেটা অনেক আগে, 1914 সালের জানুয়ারি মাসে। ইংল্যান্ডে অসুস্থ গোপালকৃষ্ণ গোখলেকে অনুরোধ করেছিলেন অ্যান্ড্রুজ যেন দক্ষিণ আফ্রিকায় গিয়ে গান্ধীকে আবার নিষ্ক্রিয় প্রতিবিরোধীর আন্দোলন শুরু করার থেকে বিরত করেন। এই ব্যাপারে অ্যান্ড্রুজ যখন লিখেছিলেন, তাতে লিখেছিলেন গান্ধীকে মহাত্মা বলে। আবার বলছেন, লুই ফিশার বলে গান্ধী জীবনীকারদের মধ্যে একজন, তিনি বলছেন, দ্য লাইফ অফ মহাত্মা গান্ধী লিখেছেন, ইট ওয়াজ ট্যাগোর অ্যাপারেন্টলি হু কনফার্ড অন গান্ধী দ্য টাইটেল অফ মহাত্মা। এটা অনলিও অ্যাপারেন্টলি বলছেন, উনিও শিওর বলছেন না। সুতরাং দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ গান্ধীকে মহাত্মা উপাধি দিয়েছিলেন বলছেন লুই ফিশার, কিন্তু নিঃসন্দেহে নয়।
তত বিখ্যাত না, তবে বৃহদাকার দ্য লাইফ অ্যান্ড ডেথ অফ মহাত্মা গান্ধী লেখক রবার্ট পাইন লিখছেন, দ্য ইন্ডিয়ানস আর প্যাশনেটলি অ্যাডিক্টেড টু গিভিং কমপ্লিমেন্টারি টাইটেলস টু দোজ they revere, and Tagore was already known as Gurudev, meaning celestial teacher. Randall was known as Dinobandhu. শান্তিনিকেতনে গান্ধীর প্রথম আসা উপলক্ষে কথাগুলো বলা হয়েছে। রবীন্দ্রনাথ গান্ধীকে যিনি ঘনিষ্ঠভাবে চিনতেন, উভয়ের জীবনী যিনি লিখেছেন, সে কৃষ্ণ কি প্রেরণী জানিয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুর এ বায়োগ্রাফিতে রবীন্দ্রনাথ গান্ধীকে মহাত্মা বলেন প্রথম 12 এপ্রিল 1919-এ, যখন গান্ধীকে গ্রেপ্তার করা হয়। চিঠি বেরিয়েও ছিল। এখন প্রশ্ন হলো, রবীন্দ্রনাথ কি নিজে গান্ধীকে মহাত্মা উপাধি দিয়েছিলেন, না অন্যের দেওয়া উপাধি মহাত্মা গান্ধী প্রসঙ্গে ব্যবহার করেছিলেন? প্রশ্নটা জাগে লিওনার্ড এলিমনেস স্মৃতিচারণ থেকে। রবীন্দ্রনাথ যদি নিজেই মহাত্মা নামে গান্ধীকে ভূষিত করতেন, তাহলে এই প্রশ্ন তুলতেন বলে মনে হয় না। রোমানুল্লাহ মহাত্মা প্রসঙ্গে রবীন্দ্রনাথের প্রসঙ্গ তুলেছিলেন, কিন্তু বলেছিলেন তার 1923 সালে মহাত্মা গান্ধী নামে লেখা দীর্ঘ প্রবন্ধে, যেটা পরে বই হিসেবে ব্যবহৃত গণ্য হয়েছিল, ভারতীয় জনগণ গান্ধীকে মহাত্মা উপাধি দান করেন। উনি বলছেন মহাত্মা গান্ধী বলেছিলেন জনগণ, নট রবীন্দ্রনাথ। এই জনগণ কারা, কবে তারা গান্ধীকে মহাত্মা উপাধি দিলেন? মহাত্মা উপাধির উৎপত্তি সম্পর্কে তেন্ডুলকর তার 8 খণ্ড বইতে মহাত্মা গান্ধী লিখেছেন, তিনি মানপত্রে ছবিও দিয়েছেন। এটা কি তাহলে গান্ধীকে প্রকাশ্যে মহাত্মা বলে সম্বোধন করা হলো? তা নয়। ভারত সরকারের প্রকাশন বিভাগ 1971 সালে প্রকাশ করে মহাত্মা গান্ধী এ ক্রোনোলজি। এটা সংকলন করেন মহাত্মা গান্ধী রচনাবলী প্রকাশের দপ্তরের KP গোস্বামী। তার দিনপঞ্জিতেই দেখা যাচ্ছে যে 1914 সালে was presented with address and farewell meeting in town of Durban, সাউথ আফ্রিকাতে। সুতরাং এই সম্বোধনা কারা দিয়েছেন? মহাত্মা গান্ধী গ্রন্থের সূচনা নায়ক জানিয়েছেন, ডারবানের টাউন হলে 11 জুলাই গান্ধীকে বিদায় সম্বর্ধনা দিয়েছিল ভারতীয়রা, তাদের সঙ্গে ইউরোপিয়ানরাও ছিল। শহরের মেয়র হোমস পৌরোহিত্য করেন। এইখানে বলছেন ওনাকে মহাত্মা বলা হয়েছিল, ওই মিটিংয়ে মহাত্মা গান্ধী বলে ভারতীয়রা বলেছিলেন, এটা এখানে বলা হচ্ছে। এটা অনেক আছে, আমার শেষ করে দিয়েছি 4 লাইনে। প্রভাতকুমার মুখোপাধ্যায় গান্ধীর মহাত্মা উপাধি লাভ বা সে বিষয়ে রবীন্দ্রনাথ প্রসঙ্গে তোলেননি, কিন্তু প্রশান্ত কুমার পাল তুলেছেন এবং বলেছেন গান্ধীকে রবীন্দ্রনাথ প্রথম মহাত্মা বলেন। এই প্রচলিত ব্যাপারটা ধারণাটাও ভুল। প্রশান্তবাবুর ধারণা দক্ষিণ আফ্রিকায় থাকার সময় সেখানকার ভারতীয়রা গান্ধীকে মহাত্মা উপাধি দিয়েছেন, কিন্তু এই প্রসঙ্গে তার একটি উদ্ধৃতি অসহ্য। এই প্রসঙ্গে তার একটি উদ্ধৃতি অসহ্য। লেটার্স টু এ ফ্রেন্ড নামে রবীন্দ্রনাথ অ্যান্ড্রুজ যে পত্রাবলী ছাপা হয় 1928 সালে, তাতে দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ 8ই ফেব্রুয়ারি 1915 সালে গান্ধীকে মহাত্মা নামে অভিহিত করেছেন। ওই একই চিঠি যখন প্রশান্তবাবু উদ্ধৃত করছেন, তাতে লেখা যাচ্ছে রবীন্দ্রনাথ মিস্টার গান্ধী বলছেন, মহাত্মা নয়। সেজন্য এটা কি করে সম্ভব? সুতরাং এইটা নিয়ে এখনো একটা দ্বিমত রয়ে গেছে, এইটুকু বলা ছিল। হ্যাঁ, আমরা একটা নতুন আলোকপাত করলো ভাস্কর। এখন মহাত্মা উপাধিটা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে এসছে কালেক্টিভ ওয়েতে। রবীন্দ্রনাথ করেছেন, এটা গবেষণার বিষয় বা পণ্ডিতেরা বলবেন। তবে একটা নতুন আঙ্গিক ভাস্কর স্থাপন করলো এটা পড়াশোনার মাধ্যমে, নিত্যপ্রিয় ঘোষের বই থেকে। তা আমরা নান্দনিকের এই আড্ডায় বিভিন্ন ভাবেই সমৃদ্ধ হচ্ছি, চেষ্টা করছি সমৃদ্ধ হতে। নান্দনিকের এই মাসিক যে আড্ডাটা হয়, এখানে কিন্তু অনুগল্পের একটা আলাদা উঠোন আছে। আমি উঠোন কথাটা সচেতনভাবেই বলছি। এই উঠোনে বিশিষ্ট জনেরা ফুল ফোটায় প্রতি মাসে, কিন্তু আমাদের অনুগল্পটা মানে এত পপুলার। এর মধ্যে অন্যতম সদস্যকে আজকে আমরা পেয়েছি প্রমিত গাঙ্গুলি, শান্ত, সৌম্য, প্রচার বিমুখ, অথচ প্রতিবাদী। কিন্তু ওর সৌম্যর প্রমিতের অনেক অনুগল্পের প্রতিবাদ ঝরে পড়েছে। প্রমিতের গল্পের আঙ্গিকটা বেশ ভাবায়। এখন আমরা প্রমিতের থেকে অনুগল্প। ধন্যবাদ জেঠু। আজকে ঠিক অনুগল্প নয়, একটু অনুগল্প আরেকটু বড়, ঠিক আছে হয়তো। আমার আজকে যেটা আমি পড়ব সেটা মানুষের সবথেকে গুরুত্বপূর্ণ যে আবিষ্কার, সে আগুনকে নিয়ে। আমার লেখার নাম আগুনের পরশমণি। আগুন, শীতের রাতের আগুন। মা রুটি সেঁকছে আর আমি মায়ের আঁচলের পাশে বসে উনুনের
আঁচ নিচ্ছি। রুটিগুলো প্রথমে গোল হয়ে ফুলে উঠছে, আর একটু পরেই ধোঁয়া বেরিয়ে আবার চুপসে যাচ্ছে। মায়ের হাতে গড়া গরম সে রুটি যেন অমৃত মনে হতো। সেই রুটির টুকরো মুখে দিতে দিতে এক একদিন কল্পনায় আসতো ঘিয়ের শিশি, মা ভাজবে 3 কোনা পরোটা, সঙ্গে ডিমের ঝোল, গোটা ডিম, ভিতরে আগুন রঙের কুসুম। আহ, আগুন, শরৎ সকালের আগুন। মাঠে নরম কাশের হুটোপাটি, আকাশে আলগা মেঘ, দূরে কোথাও বোধহয় বৃষ্টি হচ্ছে। আজ মহালয়া, মাতৃপক্ষের শুরু, আর আজই আমার মাতৃপক্ষের অবসান। সামনে মার চিতা। মনে মনে প্রস্তুতি নিচ্ছিলাম একা থাকার, একা বাঁচার, একা লড়ার। তার মাঝেই দেখলাম মা শেষবারের মতো ফুলকি হয়ে জ্বলে উঠল। ফুলকি, মায়ের গায়ের গন্ধওলা ফুলকি, আগুনের ফুলকি। আহ, আগুন, বর্ষাক্লান্ত বিকেলের আগুন। মাটির উনুন, কালিমাখা কেটলি, চায়ের দোকান, বুড়ো মালিকের তারা। দূরে ছাতা মাথায় খদ্দের আসছে, আর নাছোড় আমি উনুনে আগুন ধরাচ্ছি। পাশের বর্ষা ভেজা মাঠে তখন ফুটবল খেলা চলছে। আর যেন কিছুতেই উনুনে আগুন ধরছে না। কয়লা ভিজে গেছে। হাত পাখা দিয়ে হাওয়া দিতে দিতে হাত টনটন করছে যখন, উনুনের কয়লাগুলো আস্তে আস্তে কালচে থেকে লালচে হতে শুরু করলো। সাদা ধোঁয়া বেরোচ্ছে, চোখ জ্বালা করছে। ধোঁয়া চাপা ধিকি ধিকি কয়লার আগুন। আহ, আগুন, বসন্তের রাঙা আগুন। এ আগুন নেশা ধরানোর, এ আগুন ভালোবাসানোর। এমন আগুন আমি আগে কখনো দেখিনি। যৌবনের জোয়ারে ভাসা কোনো এক মিছিলে ওর সাথে প্রথম দেখা। কেমন করে যেন ওর চোখের সেই উত্তাপ প্রথমে ছুঁয়েছিল আমার চোখ, তারপর ধীরে ধীরে পৌঁছেছিল আমার বুকে, মাথায়, শিরায় শিরায়। হৃদয় রাঙানো সে আগুনে জ্বালা ধরে না, বরং সে যেন মলম লাগাতে চায় প্রতিটা ক্ষতে। আহ, আগুন, হেমন্তের স্নিগ্ধ আগুন। নবান্নের আগে দিগন্ত ছোঁয়া ফসলের খেতে আগুন বরণ ধানের শীষ। আমার জীবনে প্রথমবার লক্ষ্মীর পায়ের ছাপ। নতুন থালা বাটি, কাঁচা কাঠের মজবুত তক্তপোষ, তেলচিটে বালিশে সস্তায় কেনা নতুন গোলাপি কভার, জনতা স্টোভ, তোমার আমার ভাড়া বাড়ির নতুন রঙিন সংসার। সদ্য স্নানের পরে তোমার ভেজা চুলের ডগায় আলতো লেগে থাকা জলের ফোঁটায় রঙিন স্বপ্নের ঝিলিক। সে স্বপ্নের রং আগুনের মতো। সে আগুন সৃষ্টির আগুন, আদিম আগুন। আহ, আবার আগুন। গ্রীষ্মের সব কিছু ছাড়খাড় করে দেওয়া এ আগুন দাবানলের শিখার মতো সব কিছুকে গ্রাস করে নিতে চায়। হায়নার মতো হিংস্র এই সমাজ সবাইকে ছিঁড়ে কামড়ে খেতে চায়। নিস্তার দেয়নি তোমাকেও, খুব লেখেছে ওরা। আমি পারিনি ওদের কবল থেকে তোমাকে বাঁচাতে। তাই বুঝি তোমার মুখে এমন অদ্ভুত নির্লিপ্তি। রাত নামছে, তারা ফুটছে, এই তো সময় অমানিসা ঘোচানোর, আগুনের পরশমণি প্রাণে ছোঁয়ানোর। এই বিভিন্ন এটা ঋতু শুধু না, প্রতিবেদনটা বিভিন্ন আঙ্গিকে। আমার যদি একটা মনে পড়ছিল, বিবেকানন্দের চিতা যখন জ্বলছে, নিবেদিতা একটু দূরে দাঁড়িয়ে ভাবছে কি দিয়ে গেলেন, একটা বস্ত্রখণ্ড হাওয়াতে ফুলকি বলতে উড়ে ওর পায়ের কাছে পড়েছিল, উনি ওটা রেখে দিয়েছিলেন নিজের বিশ্বাসে। এটা মনে পড়ে যাচ্ছিল, অপূর্ব। আমরা প্রমিত গাঙ্গুলির কথায় তো আগুনের ফুলকি আবহাওয়াটা দেখলাম। এখন আমাদের মধ্যে আছে নান্দনিকের গর্ব বলতে পারি, অধ্যাপক ডক্টর প্রদীপ দাশগুপ্ত। প্রদীপ কিন্তু বিজ্ঞান ছাপিয়ে সাহিত্যের বিভিন্ন মেঠো পথ, পাকা পথ, আলপথ, সব পথেই প্রদীপের গতিবিধি। তা এমন একজন বিশিষ্ট প্রাবন্ধিক, তার কাছে আমরা শুনব। প্রদীপ, বিশেষ করে আজকে
আমাদের আলোকিত করবে রবীন্দ্রনাথ আর জীবনানন্দ দাশের একটা সমমেল গল্প বা কাহিনী, সেটা আমরা প্রদীপের থেকে শুনবো। এখন বলবে প্রদীপ দাশগুপ্ত। বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ কতটা প্রাসঙ্গিক সেই সময় এবং এই সময়, এটা নতুন করে বলার কিছু নেই, কারণ তার প্রবল অভিঘাত আমরা বিশ্ব সাহিত্যের, সমগ্র বিশ্ব সাহিত্যেরই বিভিন্ন আঙ্গিকে আমরা দেখতে পাই। রবীন্দ্রনাথের সমসাময়িক বিশ্ব সাহিত্য যখন ছিল, ঠিক সেই সময়টাতে রোম্যান্টিসিজমসের যে প্রবর্তক ভিক্টর হিউগো, তিনি যে রোম্যান্টিসিজম, স্কুল অফ রোম্যান্টিসিজম যেটা চালু করেছিলেন লেক গার্ডেন্স অফ লন্ডন, সেখানে রোম্যান্টিসিজম একটা পরিসর তৈরি হয়ে গিয়েছিল, একটা নতুন প্রতিভাস তৈরি হয়েছিল, যেটা পরবর্তীকালে অনেক দিন পর্যন্ত বহমান ছিল। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরে সেই পরিসরটা আস্তে আস্তে সংকীর্ণ হয়ে আসতে শুরু করে, কারণ সেই সময়টাতে অ্যান্টি রোমান্টিসিজম বা কাউন্টার রোমান্টিসিজম সেই সময়টা শুরু হয়, যখন ফরাসির সাহিত্যক্ষেত্রে বোদলেয়ার, মার্লামে, রিলকে, র্যাবো, তারপরে ভ্যালোরি, তারপরে আন্দ্রে জিদ, এই সমস্ত কবিরা যখন সমস্ত রোম্যান্টিসিজমসের প্রায় কণ্ঠরোধ করে ফেলেছেন, রবীন্দ্রনাথ যেন কোথায় তখন একটা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছিলেন। আমি একটুখানি একটা কথা বলি এই প্রসঙ্গে। এই ইয়েটস রবীন্দ্রনাথের গীতাঞ্জলির অনুবাদ করেছিলেন, অনুবাদে সাহায্য করেছিলেন, অনেক কবিতা নিজে স্বপ্রণোদিত হয়ে অনুবাদ করেছিলেন। সেই ইয়েটস নিজে একটা জায়গাতে বলছেন, দিস লিরিক্স ডিপিক্টস those thoughts that I have dreamed throughout my life. অর্থাৎ রবীন্দ্রনাথের কবিতা পড়ে ইয়েটসের এই মানসিক প্রতিফলন, এই সমস্ত লিরিক্স, যে লিরিক্সগুলো আমি পড়ছি রবীন্দ্রনাথের গীতাঞ্জলিতে, সেই লিরিক্সগুলো সারা জীবনের আমার স্বপ্ন যে আমি করতে পারিনি, সেটা রবীন্দ্রনাথ করেছেন, সেটা আমার সারা জীবনের স্বপ্ন ছিল। অথচ দেখা গেল সেই ইয়েটসই তার কাব্যজীবনের শেষ 10 থেকে 12 বছর উনি রবীন্দ্র পরিসর থেকে একদম সরে এসেছিলেন, সম্পূর্ণ সরে এসেছিলেন। তার কারণটাই ছিল কিন্তু কাউন্টার রোমান্টিসিজম। এবং মজার ব্যাপার হচ্ছে, যারা কাউন্টার রোমান্টিসিজমসের মধ্যে ছিলেন, যেমন আন্দ্রে জিদ, তিনি নিজে স্বপ্রণোদিত হয়ে একসময় বলেছিলেন যে আমি রবীন্দ্রনাথের গীতাঞ্জলির অনুবাদ করতে চাই, কিন্তু আমি ভাষা খুঁজে পাচ্ছি না, যে আমি জার্মানিতে করব না এটা ফরাসিতে করব। উনি দুটি ভাষাতেই সুপণ্ডিত ছিলেন। তাহলে ভাবুন ইম্প্যাক্টের কথা যেটা বলছিলাম, অর্থাৎ রবীন্দ্রর অভিঘাত, সে অভিঘাতটা ইউরোপীয় সাহিত্য পর্যন্ত কতটা ছিল, আমাদের বাঙালি মানুষের কথা আপনি ছেড়েই দিন। এরপরে জায়গাটাতে আসি, একটু প্রেক্ষাপটটা পরিবর্তন হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবী এবং তার প্রেক্ষাপটে আমাদের বাংলা, অর্থাৎ পশ্চিমবাংলাতে বাংলা সাহিত্যের নতুন দিগন্তের সূচনা। দুটো গোষ্ঠী তৈরি হচ্ছে, একটা হচ্ছে কালিকলম গোষ্ঠী এবং একটা হচ্ছে কল্লোল গোষ্ঠী। এবং সেই কল্লোল গোষ্ঠী এবং কালিকলম গোষ্ঠী, সেই বিখ্যাত সমস্ত কবিরা, বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, তারপরে অচিন্ত্য কুমার সেনগুপ্ত, সুভাষ মুখোপাধ্যায়, প্রেমেন্দ্র, এই যে সমস্ত একদম একটা বিশাল গ্রুপ অফ কবি, তারা সচেতনভাবে রবীন্দ্রনাথের পরিসর থেকে বেরিয়ে আসার একটা মুক্ত প্রয়াসের মধ্যে নিবদ্ধ করলেন নিজেদের। কিন্তু সমস্যাটা হলো কি, এরা কি কেউ রবীন্দ্রনাথ থেকে সম্পূর্ণ মুক্ত হতে পেরেছিলেন? আমি এই জায়গাতেই জীবনানন্দকে দাঁড় করাচ্ছি। কবি জীবনানন্দ দাশ একজন প্রশিক্ষিত কবি, বিদেশি সাহিত্য একদম গুলে খাওয়া যাকে বলে সেই ধরনের একজন কবি। উনি অধ্যাপক ছিলেন, ইংরেজি সাহিত্যের অধ্যাপক ছিলেন বরিশাল বিএম কলেজ এবং পরবর্তীকালে হাওড়া গার্লস কলেজে দীর্ঘকাল অধ্যাপনা করেছেন। সফল কি বিফল ছিল সেই জায়গাটাতে আমি আসছেই না, কারণ প্রসঙ্গটা একদম সম্পূর্ণ অন্য জায়গায়। এই জীবনানন্দ দাশ, তিনি কি রবীন্দ্র পরিসর থেকে মুক্ত ছিলেন? কোথাও কি মনে হয়েছে যে একদম রবীন্দ্র পরিসর থেকে তিনি মুক্ত? না, আমার কিন্তু সেটা মনে হয়নি। আমার কোথায় কোথায় মনে হয়েছে যে জীবনে কোনোদিনই তিনি রবীন্দ্র প্রভাব থেকে মুক্ত হতে পারেননি। প্রমাণ, এবার এই প্রমাণের ছোট্ট একটা জায়গাতে আমি উল্লেখ করে আমার বক্তব্য শেষ করব। দেখুন, জীবনানন্দ দাশ তার কাব্যশৈলীতে
কিংবা তার রচনাশৈলীতে, তার মননে কোথাও কিন্তু রবীন্দ্রনাথকে অনুসরণ করেননি, এ কথা একদম স্পষ্টত পরিষ্কার। কোথাও অনুসরণ করেননি রবীন্দ্রনাথকে, উনি রবীন্দ্র পরিসর থেকে একদম সম্পূর্ণ বেরিয়ে এসেছিলেন। কিন্তু ওই যে বললাম যে কোথাও কি কোনো বন্ধন ছিল, কোথাও কি কোনো মানে রোম্যান্টিসিজমসের কুয়াশা তার দুই ডানায় জড়িয়েছিল? ছিল। তিনি এক অন্য আকাশে উড়ানের চেষ্টা করেছিলেন। সে উড়ানটা ছিল রোম্যান্টিসিজমসেরই একটা অদৃশ্য চোরাপথ। সেই চোরাপথটাকে আমরা বলি সুরিয়ালিস্টিক আইডিয়ার চোরাপথ। সেই চোরাপথে তিনি উড়ানটা শুরু করেছিলেন, কিন্তু তার দুডানায় লেগেছিল কিন্তু ভোরের কুয়াশার মতন রবীন্দ্র চেতনার কুয়াশা, অর্থাৎ রোম্যান্টিসিজমসের কুয়াশা। আমি জাস্ট দুটো লাইন পড়ছি, বনলতা সেন যে লোকের মুখে মুখে ফেরে, তার প্রথম দুটো লাইন আপনারা একটুখানি শুনুন। আবার এটাকে আমি একটুখানি রিক্যাপ করছি। 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের মলয় সমুদ্রে। ঠিক আছে, এটা তো একটা পরিক্রমা, যে পরিক্রমাটা শুরু হয়েছিল আমাদের 1000 বছর ধরে পৃথিবীর পথের পরিক্রমা। সেই পরিক্রমা শেষে উনি আশ্রয় পেলেন। কোথায় আশ্রয় পেলেন? তার মানসীর কাছে আশ্রয় পেলেন। ক্ষতবিক্ষত জীবন যুদ্ধে ধ্বস্ত একজন মানুষ, তিনি আশ্রয় পাচ্ছেন বনলতা সেনের কাছে, তার পাখি নীলের মতন চোখের কাছে আশ্রয় পাচ্ছেন। সেই আশ্রয়টা কিন্তু প্রেমের কাছেই আশ্রয়। ফিরে এসেছেন আবার। আচ্ছা, এই যে পরিক্রমার যে গল্পটা, যে গল্পের মধ্য দিয়ে শেষ পর্যন্ত তিনি তার মানুষের কাছে ফিরে গেলেন, যেখানে তিনি তার প্রেমের আশ্রয়টা পেলেন, আমি এই জায়গাটা একটুখানি রবীন্দ্রনাথকে নিয়ে আসছি। রবীন্দ্রনাথের দুটো লাইন, দূরে বহু দূরে স্বপ্নলোকে উজ্জয়িনীপুরে, খুঁজিতে গেছিল কবে শিপ্রা নদীর তীরে, মোর পূর্ব জনমের প্রথমা প্রিয়ারে। ঠিক আছে, মুখে তার লৌদ্রেণু লীলাপদ্ম হাতে, কর্ণমূলে কুন্দকলি কুরুবক মাথে। আমি বনলতা সেনের ওই লাইনগুলোর সাথে মুখে তার শ্রাবস্তির কারুকার্য, চুলে বিদিশার নিশা, এক একটা ছোট্ট ছোট্ট চিত্রকল্প তুলে নিয়ে এসেছেন তার সুরিয়ালিস্টিক ভাবনার মধ্য দিয়ে। তফাৎ শুধু এই জায়গাটাতে, অর্থাৎ আঙ্গিকের তফাৎ, টেকনিকের তফাৎ। কিন্তু রবীন্দ্রনাথের প্রতিভাস থেকে তিনি মুক্ত হতে পারলেন কি? পারলেন না। পরিক্রমাটা জীবনানন্দেরও ছিল, রবীন্দ্রনাথের ছিল। ওই জন্যই প্রথমেই একটা কথা বলেছি যে কখনোই মুক্ত হতে পারেননি জীবনানন্দ দাশ, তার দুডানায় লেগেছিল ভোরের কুয়াশার মতো রোম্যান্টিসিজম। নমস্কার। খুব সুন্দর, আমরা খুব সমৃদ্ধ হলাম, আমরা খুব সমৃদ্ধ। আগেও আমরা আলোচনা করেছি এগুলো নিয়ে। চেতনা আছে। বলছি একটা প্রশ্ন করছি, জীবনানন্দ দাশ হাওড়া গার্লস কলেজে কবে উদ্যাপন করেছেন? উনি সালটা ঠিক আমার মনে নেই, অনেকদিনই ছিলেন হাওড়া গার্লস কলেজে, প্রায় বছর 3 থেকে 4 ছিলেন। সালটা ঠিক আমি বলতে পারবো না। সালটা সিটি কলেজে গিয়েছিলেন পরে। না, সিটি কলেজ থেকে তখন উনি ওকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। একটা সত্যি করে মূল্যবান তথ্য তোমার থেকে পেলাম, আগেও আমরা আলোচনা করেছি, কারণ আমি ওই গার্লস কলেজের ছাত্রী। সুতরাং এটা আমরা গুটিয়ে ফেলি। নান্দনিকের আড্ডা শেষের পর্যায়ে চলে এসছে। আমাদের যে কর্ণধার অনিলেশ গোস্বামী যদি স্বরচিত কিছু বলেন খুব সংক্ষেপে এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের অনুষ্ঠান আমাদের অনিলেশ গোস্বামীর ওপরই আমরা ছেড়ে দিলাম আজকের আড্ডার। প্রদীপ যেটা বললেন, রবীন্দ্রের প্রভাব থেকে আমরা কেউই মুক্ত হইনি, মুক্ত হতে চাইও না। কি প্রয়োজন? কারণ তিনি তো আমাদের আশ্রয়, তিনি তো আমাদের পথ নির্দেশ দিচ্ছেন প্রতি মুহূর্তে, তাই না? কোনো প্রয়োজন নেই, আমরা পারিনি। আমাদের আজকের আড্ডাও কিন্তু রবীন্দ্র কেন্দ্রিক, এটাই একটা কারণ। তো আমি বেশি কথা বলবো না, আমাদের আড্ডা শেষ করার আগে আমি ধন্যবাদ জানাবো এই আয়োজন এবং এই ব্যবস্থাপনার জন্যে এবং এই উৎসাহের জন্যে শ্রীরামপুর বেতারবাণীর কর্ণধার ডক্টর পি.কে. দাস, যিনি নিজেই একজন সাহিত্যিক, এবং সেই সঙ্গে তার সমস্ত এই বেতারবাণীর যে কলাকুশলীরা এখানে বসে আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাবো। এবং আনুষ্ঠানিকভাবে শেষ করার আগে আমি আমারই লেখা অনেকদিন আগের একটি আমার রবীন্দ্রনাথ বলে একটি আমার কবিতা ছিল, ওটা আমার একটু প্রিয় কবিতা। তার শেষের 4টি লাইন, তোমার কাছে হাত পেতেছি
ভুলে গেছি কখন কবে, জানি আর অনেকটা পথ তোমায় নিয়ে চলতে হবে। ঝর্ণা ধারায় স্নাত হব এমন আশায় পাতব কি হাত? যা সব কিছু দীর্ণ আমার, জীর্ণ আমার, একটু ঝরুক রবীন্দ্রনাথ। অপূর্ব অপূর্ব অপূর্ব। খুব সুন্দর।